সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আজ সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে ঢাকা থিয়েটার প্রযোজিত নাটক রংমহল। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে ওপেন স্পেস থিয়েটার প্রযোজিত নাটক রাশমন। ধানমন্ডির দ্য ইলিউশনস গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে ফুলেশ্বরী প্রিয় নন্দিনীর একক চিত্রকলা প্রদর্শনী জনান্তিকে। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 10টা এই সময়ে প্রদর্শনী চলবে 20 এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 9:30 থাকছে জাহাঙ্গীর চৌধুরী ও মোহাম্মদ নুরুজ্জামানের পরিচালনায় রিয়েলিটি শো কঙ্কা সেরা পরিবার। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি চিত্রশিল্পী ফুলেশ্বরী প্রিয় নন্দিনী। শুভ সকাল আপু। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি। ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়ে। আপনার নামটা এত সুন্দর, ফুলেশ্বরী প্রিয় নন্দিনী। আপনার চতুর্থ একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে, যেটা 10 এপ্রিল থেকে শুরু হয়েছে এবং চলবে 20 এপ্রিল পর্যন্ত ধানমন্ডি দ্য ইলিউশনস গ্যালারিতে। এবং এই চিত্র প্রদর্শনীর শিরোনাম হচ্ছে জনান্তিকে। জনান্তিকে নামটা এত সুন্দর, আমরা সকলেই জানি যে জীবনানন্দ দাশের একটি কবিতার নাম জনান্তিকে। সেখান থেকে ইন্সপায়ার হয়ে কি আপনার প্রদর্শনীর এরকম ধরনের নামকরণ করা? জি, ধন্যবাদ আপনাকে। একদমই আপনি ঠিক বলেছেন। জীবনানন্দ দাশের কবিতা থেকেই জনান্তিকে শব্দটি আমি নিয়েছি। এবং জনান্তিকে অর্থটাও আপনারা হয়তো জানা, যে জনসমীপে থেকেও আড়ালে থাকা। আচ্ছা, আড়ালে। আচ্ছা। তো আমার কাজগুলোর মধ্যে আমার মনে হয় সেটা ছাপ রয়েছে। আচ্ছা, এবং এই যে লোকসম্মুখে থাকবার পরও আড়ালে থাকা, এটা আপনি যখন ক্যানভাসে নিয়ে আসতে চাইলেন তখন আসলে কোন বিষয়বস্তুগুলো আপনার মাথায় ঘুরছিল? আমি যখন থেকে কাজ করছি এই মাধ্যমটাতে, এই মিশ্র মাধ্যমে কাজ, তো আমার ভাবনাটা আসলে আমার চলে এসছে কাজের মধ্যে। সে একটা সময়ের কথা বলার চেষ্টা করেছি। সময়ের স্বাক্ষর। এর আগের কাজটারও, আগের প্রদর্শনীগুলোর নামও এরকম নির্জন স্বাক্ষর। কারণ কাজগুলো সময়ের নির্জন স্বাক্ষর আমার মনে হয়। জানালা দরজা, পুরনো দেয়াল, জানালা দরজা, শ্যাওলা ধরা, নোনা ধরা দেয়াল, এগুলো নিয়ে আমার কাজ। তো টেক্সচার, পুরনো টেক্সচার, যে জানালা দরজায় যে একেবারে প্রাচীন বা সেই মানে কত শতাব্দী আগের, তো সেইগুলো নিয়ে আমি কাজ করতে করতে সময়ের কথাই আসলে বলেছি। এখানে স্মৃতি থাকবে, যেটা আমরা বলি যে নস্টালজিয়া, শৈশব, মেমোরিজ থাকে, সেটা তো থাকেই। কিন্তু তারপর আমার মনে হয় প্রত্যেকটা আলাদা আলাদা গল্প, আলাদা 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 চরিত্র থাকে। এবং জানালা দরজাগুলো মধ্যে দিয়ে আমি আসলে মানুষের গল্পই বলে যাচ্ছি, কিন্তু আপনি আমার কাজের মধ্যে কখনো কোনো মানুষের চরিত্র দেখছেন না, মানুষের অবয়ব দেখছেন না, কিন্তু এই জানালা বা দরজা বা দেয়াল, পুরনো টেক্সচারের মধ্যে কিন্তু মানুষের জীবনের গল্পের অবয়বটাই ফুটে উঠছে। সেটাই চেষ্টা করছি। আচ্ছা, আপনি যে মাধ্যমে কাজ করেন, সাধারণত ক্যানভাস হিসেবে এক একজন এক এক মিডিয়ায় কাজ করে, কিন্তু আপনার ক্যানভাসটা হচ্ছে কাঠ।
এই যে কাঠে কাজ করবার যে প্রবণতা, এর আগে 3টে একক প্রদর্শনী আপনার হচ্ছে এবং সেখানেও আসলে একই রকমের কাজে স্থান পেয়েছে। এই আইডিয়া বা এই কনসেপ্ট আপনার মধ্যে থেকে কবে আসলো, কিভাবে ডেভেলপ করলো? তাহলে একটু পেছনে যেতে হয়, কারণ আমার চারুকলায় কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই, এবং কিন্তু আমি একটি শিল্পী পরিবারে আমার জন্ম। আচ্ছা। এবং আমার মা ভাস্কর্য করেছেন, হ্যাঁ। ফেরদৌসী প্রিয় ভাসিনী ভাস্কর। তো তিনি যখন কাজ করতেন, তারপরে আমার ভাই বোন সবাই আমি দেখেছি চারপাশে। আমার যে জীবনসঙ্গী সেও পর্যন্ত চারুকলার। তো কেউ চারুকলায় পড়েছে বা কেউ চারুকলায় পড়েনি, তারপরও আমার বাড়ির যে একটা পরিবেশ থাকে, একটা শৈশব কিন্তু মানুষকে বেড়ে উঠতে বা ভবিষ্যতে কি হয়ে উঠবে হ্যাঁ। সেটার একটা তার ব্যক্তিত্বটা স্কুলটা আসলে কেমন সেখানেই হয়। হবে, সে কি করবে, সে কিভাবে চিন্তা করবে, পুরো বিষয়টা আসলে পরিবার থেকে একেবারে আসে। হ্যাঁ। তো সেই জায়গাটায় আমার মনে হয় যে আমার এমন একটা স্বাধীনভাবে আমি বেড়ে উঠেছি, এই সুযোগটা আমি পেয়েছি আমার বাবা মায়ের কাছ থেকে বা আমার পারিপার্শ্বিক যেটা ছিল, যে আমি কি হব, আমি কি হতে চাই, এটা নিয়ে কখনো কেউ কোনো চাপ প্রয়োগ করেনি যে তুমি ডাক্তার হবে, তুমি হ্যাঁ, ইঞ্জিনিয়ার হ্যাঁ। হবে। মানে কেউ চাপিয়ে দেয়নি আপনার কখনোই উপরে। না। আমাদের এবং পড়াশোনার বাইরে আমাদের আসলে বই পড়া, বাইরের বই পড়াটা যেটা সবাই বলে, কিন্তু আমার কাছে বাইরের বই কখনো শুনিনি। আচ্ছা। তো বই পড়া, ছবি আঁকা, হ্যাঁ, গান গাওয়া, এগুলো দিক থেকে আমাদের সব সময় একটা স্বাধীনতা ছিল, যে আচ্ছা। আমি চাইলেই ছবি আঁকতে পারি, আমি চাইলেই গান গাইতে পারি, এরকম একটা পরিবেশে আমি দারুণ বড় একটা হয়েছি। ব্যাপার। হুম। তো সেখান থেকে আমার এই যে পরবর্তী জীবনে আমি আসলে চারুকলায় পড়লাম না, ছোটবেলা থেকে ছবি আঁকলেও আমি অন্য প্রফেশনে চলে গেলাম। আমি কাজ করছিলাম, বাইরে চাকরি করছিলাম। সেখান থেকেও আমি একসময় আমার মনে হলো যে এটা যথেষ্ট, মানে আমার নিজেকে সময় দেওয়ার জন্য আসলে আমার কিছু অন্য কিছু খুঁজছি আমি। তো তখন থেকে আমি আমার আত্মার খোঁজে আবার ছবি হ্যাঁ, আঁকার একটা মধ্যে আত্ম চলে আসা। অন্বেষণের কথা, যেটা মানুষ একটা বয়স বা সময়ের পরে কিন্তু চিন্তা করে। একদম। তো সেই আত্ম অন্বেষণের থেকেই আমার মনে হয় যে আমি আমার একটু নিজের লেখালেখি, ছবি আঁকা এই দিকে চলে যেতে চাইলাম। কিন্তু ছোটবেলায় যে ছবি আঁকা আঁকি সেটার সাথে আমার কোনো মিল থাকলো না। আচ্ছা। তো আমার মা যখন চলে যান 2018 সালে, তো মা চলে যাওয়ার শূন্যতা তো একটা সন্তানের জন্য একটা বিশাল ব্যাপার। অনেক, এবং অনেক। তারপরে তিনি আমার আসলে সকল কাজের, আমি বলেছি সবসময় যে আমার আশ্রয় আমার মা। তো অনুপ্রেরণাটা আমাদের কাজের উৎসটা সেখান থেকে। তো তিনি ফেলে দেওয়া শেকড় দিয়ে কাজ করতেন, গাছের গুঁড়ি দিয়ে কাজ করতেন, অর্গানিক তার কাজটা একেবারে। তার যে ফেলে যাওয়া স্টুডিওটা বাড়িতেই ছিল, সেটা বাড়িতেই সবসময় কাজ করতেন, সেখানেই তার কাজ, লেখালেখি যা কিছুই করতেন ওখানেই শুরু হতো, এবং সংসারটাও ওখানে বসেই করতেন। আচ্ছা। তো এটাই আমরা খুব অভ্যস্ত ছিলাম, হ্যাঁ। যে মা যে আলাদা করে কোনো কাজ করছে এটা আমাদের মনে হতো না। ওই মানে যে তার সংসারেরই একটা অংশ। অংশ, উনি একেবারে ভোরবেলা কাজে বসে যেতেন, একটা নিমগ্ন শিল্পী তিনি। এবং আমার কাছে সবসময় দূর থেকে মনে হতো আমার মাকে একটা, উনি এত সুন্দর করে কাজল টিপ পরে সুন্দর করে কাজে বসতেন, যে একটা কাঠঠোকরা পাখির মতো, যে রঙিন একটা পাখি। হ্যাঁ। তো আমার মনে হয় যে এত নিমগ্নভাবে কাঠঠোকরা পাখি যে কাঠটাকে সুন্দরভাবে যত্ন নিয়ে হ্যাঁ। আস্তে 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 একটা ছন্দময় শব্দ হয় ওখানে। একদম, তো একদম। সেই কাজের ছন্দটা মায়ের কাজের মধ্যে আমি ছিল। পেতাম। তো তখন আমি দূর থেকে মনে হতো কি যে আমার মা বোধহয় একটা কাঠঠোকরা পাখি, এবং তার যে কাছে গেলে মনে হয় যে ওই মগ্নতাটা ভেঙে নষ্ট যাবে হয়ে যেতে পারে। বা পাখিটা উড়ে যাবে, এরকম মনে হতো। তো একদিন তো আসলে সবাইকে চলে যেতে হয় সময়ের সাথে। তো আমার ওই পাখি বলবো, আমার মায়ের যে কাঠঠোকরা পাখিটা, সেটা কিন্তু উড়ে গেল। একদিন মা তো চলে গেলেন। তো ওই যে কাজের জায়গাটা তার রেখে গেলেন, ওইখানে আমি বসে থাকতাম দুপুরবেলা। তখন আমার বাবাকে নিয়ে আমি থাকতাম ওই বাড়িটাতে। তো সবাই যখন অন্য কাজে ব্যস্ত বাইরে থাকতো, আমি ওই কাজের জায়গাতে চুপ করে বসে থাকতাম। মায়ের চেয়ারটা খালি পড়ে আছে, কিছু অসমাপ্ত কাজ ছিল, সেগুলোর মধ্যে কিছু জানালার কাজ ছিল। ওনার গাছের গুঁড়ির মধ্যেই কিছু পুরনো বাড়ি, ভাঙা সিঁড়ি বা জানালা এগুলো ছিল, যেগুলো আমাকে খুবই টানতো। অনেক ধরনের কাজের মধ্যে এগুলো আমাকে খুবই টানতো। তো হঠাৎ করে আমার ওই তার ফেলে দেয়া কিছু কাঠের টুকরো, বাটালি,
এগুলো যে পড়ে থাকতো ওগুলো দেখে রাখতে রাখতে মুছে রাখতে রাখতে আমি একসময় নিজে একটা দুটো জোড়া দিয়ে আপন মনে একটা দুটো জানালা করলাম। আচ্ছা। কিন্তু যেটা হয় যে আপনার পরিবারে যখন কেউ কাজ করবেন, একটা কাজের সাথে যুক্ত থাকবেন দীর্ঘদিন, আপনার সাথে একটা তুলনা চলে আসে যে আপনার উত্তরসূরির সাথে একদম আপনার একদম, এবং এটা পূর্বসূরির, অনেক বড় একটা চাপের হ্যাঁ, ব্যাপার। পূর্বসূরির সাথে উত্তরসূরির যে একটা সম্পর্ক, তো সেটা নিয়ে সবাই কিন্তু প্রশ্ন করে যে আপনি মায়ের মতো কাজ করছেন কিনা বা কিছু। আমি সেটাই প্রথম থেকে আমি ভেবেছি আমার যে আমি তো কখনোই আরেকজন শিল্পীর মতো হতে পারবো না। না। তিনি আমার মা, কিন্তু তিনি আরেকটা সত্তা, হ্যাঁ। তার শিল্পী সত্তাটা একেবারেই আলাদা। তো সেটাকে শ্রদ্ধা করে আমি উৎসাহ হিসাবে, অনুপ্রেরণা হিসাবে নিলাম। সেই যে কাঠকে কিন্তু বেছে নেওয়া, হ্যাঁ, কাঠকে আমি বেছে নিলাম, কিন্তু আমার মতো একটা উপায়ে, এবং আমার আপনার ভাবনাটা শিল্পী সত্তাটা বা আপনার শিল্প সত্তাবোধ সেটা একেবারেই আলাদা, একেবারেই মায়ের আলাদা। চাইতে। হ্যাঁ, হ্যাঁ, অনুপ্রেরণার জায়গা হয়তো মা হতে হ্যাঁ, পারেন, বা সেই মায়ের জায়গাটাতে কাছে হতে পারে। মিল থাকতে পারে, হ্যাঁ। কিন্তু আমার কাজের যাত্রাটা উপস্থাপন, ওখান থেকে শুরু। সেটা হ্যাঁ, সম্পূর্ণ উপস্থাপনটা আলাদা। একেবারে আমার মতন। হ্যাঁ। তো আমার মতো করে যে ভাবনাগুলো আসছিল সেটাতে এই জানালা দরজা দেয়ালের সঙ্গে আমি কোথায় যেন আটকে গেলাম। কি দারুণ করে বলেন, আমি খুব মুগ্ধ হয়ে গল্পগুলো শুনছিলাম। জনান্তিকে শুরু হয়েছে 10 এপ্রিল থেকে। 10 এপ্রিল 10 এপ্রিলে আপনার উদ্বোধনী আয়োজন ছিল নিঃসন্দেহে। তো সেদিনকার আয়োজন সম্পর্কে একটু জানবো, কারা উপস্থিত ছিলেন, কি বলেছেন আপনার কাছ আচ্ছা। থেকে? আমাদের শ্রদ্ধেয় বরেণ্য শিল্পী কনক চাপা দি, উনি কনক চাপা চাকমা, জি। উনি উপস্থিত ছিলেন। আর আমাদের বাংলাদেশের আরেকজন বরেণ্য শিল্পী স্থপতি মুস্তাফা খালিদ পলাশ ভাই, আচ্ছা। ওনারা উপস্থিত ছিলেন। আরও আমাদের যারা শিল্পী শুভাকাঙ্ক্ষী যারা ছিলেন তারা উপস্থিত ছিলেন। তো আমরা খুব সুন্দর একটি, মানে একেবারে নিজেদের মতো আলোচনা করে অনুষ্ঠানটি উদ্বোধন করতে পেরেছি। এবং যখন আমি আসলে কাজটা করে যখন গ্যালারিতে প্রদর্শনীতে যাই, তখন কিউরেটিং কি আপনি করেছেন? কিউরেটিং করেছেন গ্যালারির কারু তিতাস। আচ্ছা। আর সারোয়ার শরীফ ভাই গ্যালারির, তো উনি সঞ্চালনা করলেন আমাদের অনুষ্ঠানটি। উনি গ্যালারির ইলিউশনসের কর্ণধার, কিন্তু উনি আসলে একটা এমন পরিবেশ তৈরি করেছেন, এটা খুব চমৎকার শিল্পীদের জন্য। আমি বলবো যারা নতুন কাজ করছেন বা নবীন প্রবীণের একটা সম্মেলন ওখানে হয় এই সংযোগটাই জরুরি। হ্যাঁ, এই সংযোগটা হয়, এবং এটার জন্য গ্যালারি এবং ওনাদের ক্যাফে ওনারা যেভাবে আয়োজন করেছেন তাতে মনে হয় যে আমাদের নিজের একটা জায়গা, এই স্বাধীনতাটুকু আমরা পাই যে আমাদের জায়গায় আমরা কাজ করছি। আসলে এটা খুব সুন্দর, ওন করে কাজ করা যায়। একদম আপু, একদম। আপনার এবং আরো সহযোগিতা করেছেন এখানে বনি, মানে ইফতেখার খান ওনার নাম, আমার জীবন সঙ্গী। তিনিও আমার কাজের সঙ্গে সবসময়, যেহেতু চারুকলা পাশে থেকে, হ্যাঁ, উনিও এই কাজগুলো প্রদর্শনীতে কিউরেশনের সময়, ক্যাটালগের সময় ওনার সহযোগিতা ছিল। প্রেসে কল্যাণদা, মানে আমরা একটা মনে হয় যে একটা দলগতভাবে কাজটা করেছি। নিজের একক প্রদর্শনী আয়োজন বলে কিরিটি রঞ্জন বিশ্বাস শিল্পী, তিনিও খুব আমাকে সহযোগিতা করেছেন। আপু, আপনার তো এটা চতুর্থ একক চিত্র প্রদর্শনী, এর আগে আরো 3টি প্রদর্শনী হয়েছে আপনার একক প্রদর্শনী। একটু জানতে চাইবো প্রথম একক প্রদর্শনীর অভিজ্ঞতা কেমন ছিল, সেটা কবে হয়েছিল, কেমন ছিল? প্রথম একক প্রদর্শনী শিল্পাঙ্গনে আমি সবসময় মনে করি রুমি নোমান ভাই, ওনার কাছে আমি খুবই কৃতজ্ঞ। কারণ আমি যখন কাজগুলো করছিলাম, আমি প্রদর্শনী করব এরকম কোনো চিন্তা ছিল না, আমার নিজের মতো কাজ করে রেখে দিচ্ছিলাম। তো রুমি নোমান ভাইয়ের ওখানে শিল্পাঙ্গনে আমার মা ফেরদৌসী প্রিয়ভাষিনীর বেশ কয়েকটি প্রদর্শনী হয়েছিল ভাস্কর্যের। তো শেষ প্রদর্শনীটিও ওনার ওখানেই হয়েছিল 2017-তে। তো রুমি নোমান ভাই একটা আত্মার টানেই আমাকে একদিন বলেছিলেন যে মায়ের কাজগুলো কেমন আছে একটু দেখতে চাই। তখন আমি মায়ের বাড়িতেই ছিলাম, তখনও মা চলে যাওয়ার পরে। তো উনি একদিন কাজগুলো দেখতে এসে, উনি যখন মায়ের কাজগুলো দেখছিলেন, আমি আমার করা 2-3টে কাজ আমি পেছনের দিকে সরিয়ে রাখছিলাম, যে মানে ওটা দেখানোর মতো কিছু হয়নি, তুলনা কিছুই হয়নি। তো আমি একটু সংকোচ বোধ করছিলাম এবং কাজগুলো পিছনে সরিয়ে রাখছিলাম। তখন বারবার রুমি ভাই বলছিল, ওগুলো কার, ওগুলো কি মায়ের? তো আমি বললাম না, ওগুলো কারো না, এরকম বলছিলাম, ওগুলো কারো না। তারপর উনি বললেন আচ্ছা দেখি না কি। তারপর আমি বললাম না না, এখানে ওই যে মায়ের কয়েকটা কাঠের টুকরো ছিল, ওগুলো দিয়ে আমি করে রেখেছি আর কি, এটা তেমন কিছু না। তো উনি বললো খুব সুন্দর হচ্ছে, তো
তুমি কাজ করো, আচ্ছা তুমি কাজ করো। তখন আমরা আসলে উনি মায়ের স্মরণে প্রথম প্রয়াণ দিবস ছিল যে 6 মার্চ 2019, ওই প্রথম প্রয়াণ দিবসের স্মরণে উনি একটা এক্সিবিশন করতে চাচ্ছিলেন শিল্পাঙ্গনে। তখন উনি বললেন যে তুমি কাজ দাও মায়ের স্মরণে, তোমরা সন্তানরা কাজ করছো। কারু তিতাস আমার ভাই পেইন্টার, উনি কাজ দিলেন, আমি কাজ দিলাম। তো দিয়া এবং মায়ের কিছু কাজ দিয়ে আমরা মায়ের স্মরণে। এই যে একটা সংকোচ বা একটা দ্বিধাবোধ মায়ের কাজের পাশে নিজের কাজ রাখবার, সাজানো আবার বাগান, হ্যাঁ, ওটাই আমাদের প্রথম প্রদর্শনী ছিল। সাজানো বাগান। হ্যাঁ, আমার কাজের প্রথম প্রদর্শনী হ্যাঁ, ওটা ছিল। কিন্তু দেখেন একটা অদ্ভুত ব্যাপার যে মায়ের উত্তরসূরি হিসেবে সেখানে মাকে স্মরণ করবার জন্যই নিজের কাজ করা, সেটা একটা বড় হ্যাঁ, ইন্সপিরেশন। এই শুরুটা খুব দারুণ অসাধারণ, ছিল মনে একটা রাখার ব্যাপার, মতো ছিল। হ্যাঁ। আপনার কাজের অনুপ্রেরণা জীবনানন্দ দাশ আছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তাদেরকে পুঁজি করে নিজের কাজগুলো করা হয়, তারা আপনার আশ্রয় বলা যায়। সেই জায়গাটা আসলে কিভাবে ভাবেন আপনি, কিভাবে নিয়ে আসেন হ্যাঁ, তাদেরকে? আমার মনে হয় বাঙালি হিসেবে রবীন্দ্রনাথ আমাদের অবলম্বন প্রতিদিনের। আর জীবনানন্দ দাশ উনি, আমি লিখেওছি আমার ক্যাটালগে যে কখন কবে আমি জানি না, একটা আমার বোধটুকু জীবনানন্দ দাশ একেবারে ঘিরে ফেললেন। আচ্ছা, তো আমার কাজের যে জায়গাটুকু সেখানে এই সঞ্চয়িতা থাকে, জীবনানন্দ দাশের বই থাকে, আরও প্রিয় কবি আছেন তাদেরও বই থাকে, আবুল হাসানের বই থাকে। তো আমার মনে হয় জীবনানন্দ দাশটা আমি বোধহয় একটু বেশি উল্টে পাল্টে দেখি, বা কাজের ফাঁকে যখন বিরতি নেই, একরকম প্রভাব থাকে। হ্যাঁ প্রভাব থাকে, সেটা এবং জীবন আচরণে হতে পারে, ক্যানভাসেও হতে পারে। ক্যানভাসে চলে আসে এবং আমার যার কারণে বেশিরভাগ কাজের নামই হ্যাঁ, এই যে প্রদর্শনীর নাম থেকে শুরু করে কবিতার নামে, কবিতার থেকে আমার নেয়া, নিসূর্য নির্জনে, তারপরে আরো অনেকগুলো নাম, তুমি নাই বনলতা সেন। দারুণ। সামনের দিনগুলো নিয়ে কি চিন্তা আছে আপু? নিজের কাজগুলো নিয়ে কি ভাবছেন, কিভাবে এগোবেন, কি কাজ করবেন, প্ল্যানিংটা কি? এখন যেটা হচ্ছে, প্রদর্শনীতে যখন আমাদের সিনিয়র শিল্পীরা আসেন, অনেক প্রবীণ শিল্পীরা বা সিনিয়র যারা, তারা খুব চমৎকার মন্তব্য করেন দেখে সেটাতে খুব অনুপ্রাণিত বোধ করি এবং আরো কাজ করার জন্য অনেক উৎসাহ, মোটিভেশন পান। অনেক এটা অনেক বড় পাওয়া। একদম। তারা যখন টেক্সচার নিয়ে খুব মনোযোগ দিয়ে দেখে, ছোট ছোট ডিটেইলগুলো দেখে মন্তব্য করেন, বা জানতে চান এটা কিভাবে করেছো, কি ব্যবহার করেছো এটাতে। তারপরে আবার অনেকে সুন্দর সুন্দর পরামর্শও দেন কাজ করতে গেলে, হ্যাঁ, ফিডব্যাক দেন। হ্যাঁ চমৎকার, আরো কত ভালো হ্যাঁ, করা যেতে পারে, এটা আমি পেইন্টিং এ আনতে পারি কিনা, শুধু টেক্সচারটা আমি তুলে আনতে হ্যাঁ। পারি কিনা, সেটা নিয়েও ভাবতে পারি। এরকম অনেক চমৎকার ভাবনা। যেমন আমি কিছু প্রিন্ট মেকিং এর কাজে আমি আচ্ছা। এক্সপেরিমেন্ট করেছিলাম, সেটাও আমার কাছে খুব নিজের কাছে মনে হয়েছে যে এটা সেই পরে ভাবা এক্সপেরিমেন্টগুলো যায়। চলমান থাকুক, আমরা তেমনটাই চাই। কিন্তু আমার মনে হয় যে আমি সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি এই কাঠের ক্যানভাসে টেক্সচার তুলতে। এটা আমার কাছে মনে হয় Comfort যে zone একদম। আমার একেবারে আমার খুব ভালো লাগে এই হ্যাঁ। কাজটা করতে। একজন শিল্পীর আসলে স্বকীয়তা তৈরি করাটা কঠিন কাজ, কিন্তু একবার যখন স্বকীয়তা তৈরি হয়ে যায় তখন আসলে সেই জায়গায় নিজের পদচারণা আরো বেশি বিস্তৃত হতে থাকে, পরিসরটা অনেক বেশি বিস্তৃত হতে থাকে। এমনটাই হতে থাকুক, চলমান থাকুক কাজ, শিল্পের সাথে ভালোবাসা একেবারে ওতপ্রোতভাবে। আজকে আমাদের আয়োজনে এসেছেন, সময় দিয়েছেন, গল্প শুনলাম, অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদেরকে, সুন্দর আপনি আলোচনা করেছেন, প্রশ্ন করেছেন, খুব ভালো লাগলো অনুষ্ঠানে এসে। সবাইকে শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।